হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কোনো কনভারসেশনে বা কোনো ইংলিশ পডকাস্টে বারবার অবজেক্ট আর অবজেক্টিভের ব্যবহার হতে দেখি। তো এই দুটো ওয়ার্ডকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করি আর এই দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য? আমরা অবজেক্টকে বিভিন্ন রকম অর্থে ব্যবহার হতে দেখি, ঠিক একইভাবে আমরা অবজেক্টিভকেও বিভিন্ন রকম অর্থে ব্যবহার হতে দেখি। তো কখন আমরা ঠিক কোনটা ব্যবহার করে থাকি, ঠিক কি অর্থে আমরা সেন্টেন্সে এই দুটো ওয়ার্ডকে ব্যবহার করতে পারি, আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে অবজেক্ট আর অবজেক্টিভের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো অবজেক্টের ব্যবহার। দেখো, অবজেক্ট এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। আমরা আজকে দেখবো এই ওয়ার্ডটার সমস্ত ব্যবহার। সবার আগে আমরা দেখবো এই ওয়ার্ডটাকে আমরা আপত্তি করা বা বিরোধিতা করা এরকম অর্থে কি করে ব্যবহার করে থাকি। বাংলায় আমরা প্রায় বলে থাকি সেই নিয়মটার বিরোধিতা করেছিল বা সেই আইনটার বিরোধিতা করেছিল। আমি এই সিদ্ধান্তটাতে আপত্তি করি বা আমি এই সিদ্ধান্তটাতে আপত্তি করছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অবজেক্টের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি এই সিদ্ধান্তটাতে আপত্তি করি, আই অবজেক্ট টু দিস ডিসিশন, আই অবজেক্ট টু দিস ডিসিশন। দেখো, এখানে আমরা অর্থ করছি ডিসএগ্রিমেন্ট। দ্যাট মিনস আমি এটার সাথে একমত নই, বা এই ওয়ার্ডটা দিয়ে আমরা অপোজ বা প্রোটেস্টেরও অর্থ করে থাকি। দ্যাট মিনস আপত্তি করা বা বিরোধিতা করা। আরো কিছু এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে পরিকল্পনাটির বিরুদ্ধে জোরালো আপত্তি করেছিল, she objected strongly to the plan, she objected strongly to the plan. যদি আমি বলি আমি তোমার ধারণার আপত্তি করছি না, I don't object to your idea, I don't object to your idea. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অনেক মানুষ এই আইনটার বিরোধিতা করে, many people object to this law, many people object to this law. এই সেন্টেন্সগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে আমরা স্ট্রাকচারটার পরে অর্থাৎ অবজেক্ট টু এর পরে নাউনের ব্যবহার করেছি, কিন্তু এখানে যদি কোনো কাজ করা বোঝায়, দ্যাট মিনস সে সেখানে অপেক্ষা করতে আপত্তি করেছিল। বা যদি আমি বলি সে সেখানে ধূমপান করার বিরোধিতা করেছিল, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? দেখো, তখন আমরা বলবো অবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস আইনচিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে অতক্ষণ অপেক্ষা করতে আপত্তি করেছিল, he objected to waiting so long, he objected to waiting so long. যদি আমি বলি আমি এখানে ধূমপান করার বিরোধিতা করি, I object to smoking here, I object to smoking here. দেখো, এখানে সেন্টেন্সে আমরা অবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস আইনচিং এর ব্যবহার করছি। যদি আমি বলি সে অতিরিক্ত টাকা দিতে আপত্তি করেছিল, she objected to paying extra money, she objected to paying extra money. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। খুব সহজেই যখন আমরা কোনো কাজের কথা বলবো যে সে এটা করতে আপত্তি করেছিল বা সে ওটা করতে আপত্তি করেছিল, তখন আমরা সেন্টেন্সে অবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করব। কিন্তু যখন আমরা অর্থ করব যে সে এটাতে আপত্তি করেছিল, সেই আইনটাতে আপত্তি করেছিল বা সেই ধারণাটার আপত্তি করেছিল, তখন আমরা সেন্টেন্সে অবজেক্ট টু প্লাস শুধু নাউনটা ব্যবহার করব। এবার আমরা দেখবো অবজেক্টের অন্য একটা ব্যবহার। দেখো, অবজেক্টকে কেন্দ্র বা কোনো কিছুর বিষয় হিসাবেও আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এরকম অর্থেও আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন আমরা অর্থ করি কাউকে কেন্দ্র করে কিছু করা হচ্ছে, কিছুকে কেন্দ্র করে কিছু করা হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অবজেক্টের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এখানে অবজেক্টকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সে সমালোচনার লক্ষ্য হয়ে উঠেছিল, দ্যাট মিনস সে সমালোচনার বিষয় হয়ে উঠেছিল, কেন্দ্র হয়ে উঠেছিল, সেন্টেন্সটা কি হবে? হি বিকেম দ্য অবজেক্ট অফ ক্রিটিসিজম, হি বিকেম দ্য অবজেক্ট অফ ক্রিটিসিজম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রস্তাবটি বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছিল, প্রস্তাবটি বিতর্কের পাত্র হয়ে উঠেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য প্রপোজাল বিকেম দ্য অবজেক্ট অফ কন্ট্রোভার্সি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছবিটা প্রশংসার পাত্র হয়ে উঠেছিল, দ্য পেন্টিং বিকেম দ্য অবজেক্ট অফ অ্যাডমিরেশন, দ্য পেন্টিং বিকেম দ্য অবজেক্ট অফ অ্যাডমিরেশন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এখানে অবজেক্টকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি।
দেখো এখানে অবজেক্ট একটা সম্পূর্ণ অন্যরকম অর্থ করছে, আর আমরা একটু ফর্মাল কনটেক্সটেই এই ব্যবহারটা করে থাকি, অর্থাৎ অবজেক্টের এই ব্যবহারটা করে থাকি। এবার আমরা দেখব অবজেক্টকে আমরা আর কতভাবে ব্যবহার করতে পারি। দেখো আমরা গ্রামারে কর্ম এই অর্থেও অবজেক্টকে ব্যবহার করে থাকি, আর সেখানে অর্থ করে রিসিভার, রিসিভার অফ অ্যান অ্যাকশন। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা পাখিটাকে দেখেছিলাম, উই স দ্য বার্ড, এখানে দ্য বার্ডটা হলো অবজেক্ট। যদি আমি বলি সে দরজাটা খুলেছিল, হি ওপেন্ড দ্য ডোর, এখানে দ্য ডোর হলো অবজেক্ট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শি কল্ড মি বা হি কল্ড মি, এখানে মি হলো অবজেক্ট। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের অর্থে আমরা অবজেক্ট কাকে বলছি। এবার আমরা দেখবো অবজেক্টের পরের ব্যবহারটা। দেখো কোনো বস্তু বা জিনিসের অর্থেও আমরা অবজেক্টকে ব্যবহার করে থাকি, অর্থাৎ যখন আমরা অর্থ করি কোনো ভিজুয়াল থিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই চকচকে জিনিসটা আমার নজর কেড়েছিল, দ্যাট শাইনি অবজেক্ট কট মাই আই, দ্যাট শাইনি অবজেক্ট কট মাই আই। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি দরজার কাছে একটা অদ্ভুত জিনিস পেয়েছিলাম, আই ফাউন্ড আ স্ট্রং অবজেক্ট নিয়ার দ্য ডোর, I found a strong object near the door. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই বস্তুটাকে ছুঁয়ো না, ডোন্ট টাচ দিস অবজেক্ট, ডোন্ট টাচ দিস অবজেক্ট। তো তোমরা বুঝতে পারছো কোনো বস্তু বা কোনো জিনিসের অর্থেও আমরা অবজেক্টকে ব্যবহার করতে পারি। তো এই ছিল অবজেক্টের সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পারলে। আর এবার আমার মনে হয় তোমরা আর কনফিউজড হবে না অবজেক্টকে ব্যবহার করা নিয়ে। এবার আমরা দেখবো অবজেক্টিভের ব্যবহার। সেন্টেন্সে প্রায় আমরা অবজেক্টিভের ব্যবহার হতে দেখি। দেখো অবজেক্টিভ এই ওয়ার্ডটার অর্থ হলো লক্ষ্য বা উদ্দেশ্য। দ্যাট মিনস এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের লক্ষ্য হলো ভালোভাবে ইংরেজি শেখা, বা আমাদের উদ্দেশ্য হলো ভালোভাবে ইংরেজি শেখা। Our objective is to learn English well. Our objective is to learn English well. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার লক্ষ্য হলো বা তার উদ্দেশ্য হলো অভিজ্ঞতা অর্জন করা, her objective is to gain experience, বা his objective is to gain experience. যদি আমি বলি আমাদের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী সফলতা, our objective is long term success, our objective is long term success. তো তোমরা বুঝতে পারছো উদ্দেশ্য বা লক্ষ্যের অর্থে এখানে আমরা অবজেক্টিভকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো অবজেক্টিভের পরের ব্যবহারটা। দেখো অবজেক্টিভ এই ওয়ার্ডটাকে আমরা নিউট্রাল বা ইম্পার্শিয়াল এই অর্থে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস নিরপেক্ষ, পক্ষপাতহীন। ফর এক্সাম্পল, এই ব্যাপারে নিরপেক্ষ থাকার চেষ্টা করো, ট্রাই টু বি অবজেক্টিভ ইন দিস ম্যাটার, ট্রাই টু বি অবজেক্টিভ ইন দিস ম্যাটার। দেখো এখানে নিরপেক্ষ এরকম অর্থে আমরা অবজেক্টিভকে ব্যবহার করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিচারক নিরপেক্ষ ছিলেন, দ্য জাজ রিমেন্ড অবজেক্টিভ, দ্য জাজ রিমেন্ড অবজেক্টিভ। যদি আমি বলি দয়া করে বিচার করার সময় পক্ষপাতহীন থাকো বা নিরপেক্ষ থাকো, সেন্টেন্সটা কি হবে, প্লিজ স্টে অবজেক্টিভ while judging, প্লিজ স্টে অবজেক্টিভ while judging। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা অবজেক্টিভকে ঠিক কোন অর্থে ব্যবহার করলাম। তো এই দুটো অর্থেই আমরা মেনলি এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, অবজেক্টিভকে ব্যবহার করে থাকি। আমার মনে হয় অবজেক্টিভের ব্যবহারটাও তোমরা বুঝতে পারলে। তো এই ছিল অবজেক্ট আর অবজেক্টিভের ব্যবহার। এবার আমার মনে হয় এই দুটো ওয়ার্ডের মধ্যে তোমরা আর কনফিউজড হবে না, খুব সহজে এই দুটো ওয়ার্ডকে সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো, প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.